থাকতো সরো। আপনারা কেউ স্টেজে উঠবেন না। মুন্না 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 উপস্থিত সদরঘাট থানা সমিতি কর্তৃক আয়োজিত এই তিনবারের প্রধানমন্ত্রী আপসী নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল। উক্ত দোয়া মাহফিলে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম কৃষি সন্তান চট্টগ্রাম 11 আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক বাণিজ্য মন্ত্রী বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। সাথী বন্ধুগণ, প্রিয় শ্রমিক ভাইরা, আপনাদেরকে আমি বিনীত অনুরোধ করতেছি এখন আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য রাখবেন। আমাদের আপনার ডান পাশে যারা আছে আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা চেয়ারে বসে পড়ুন। ইতিমধ্যে আমাদের এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় দল স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং সাবেক বাণিজ্য মন্ত্রী এই আসন থেকে যিনি নির্বাচন করতেছেন সেই আমাদের প্রিয় নেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এইভাবেই তোলো তো আনাতিও না ভাই শুনে চলুন না স্যার দেখতে পাচ্ছেন भैया भैया মাইকেল লাইন দিও না মাইকেল লাইন কি মাইকেল লাইন দাও মাইকেল লাইন দাও মাইকেল লাইন দাও তাড়াতাড়ি দেখো আস্তে আস্তে তোমরা সব একটু না না भाई आप लोग कैसे আমার প্রিয় শ্রমিক ভাইয়েরা, শ্রমিক নেতৃবৃন্দ, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, উপস্থিত আমাদের भैया পিডিএফ ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমাদের আজকে অনুষ্ঠানটি মহিষী নারী মৃত্যুঞ্জয়ী যিনি একটা কাব্য রচনা করে গেছেন আপসী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমরা একটা দোয়া মাহফিল করতেছি। এটা আমাদের ওনার প্রতি ভালোবাসার লক্ষণ হিসেবে আপনারা সবাই এখানে কষ্ট করে আসছেন। আমি জানি অনেকে কাজ ফেলে আসছে, তাই না? অনেকে কাজ ফেলে চলে আসছে, হ্যাঁ, এবং 2টা থেকে আপনারা এখানে উপস্থিত আছেন। সুতরাং আপনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। নেত্রীর প্রতি আপনাদের ভালোবাসা প্রকাশ করার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন। এই নেত্রী যিনি একজন গৃহবধূ, উনি কোনো প্রমিস করতেন না। উনি প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমান সাহেবের স্ত্রী। উনার মৃত্যুর পরে বাংলাদেশে যখন
গণতন্ত্রের জগতে ঘনঘটা একজন এরশাদ ক্ষমতা দখল করে জনগণের কাছ থেকে গণতন্ত্র কেড়ে নিয়েছে, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, জনগণের মানবাধিকার কেড়ে নিয়েছে, সর্বস্তরের মানুষের সব অধিকার কেড়ে নিয়ে একটি স্বৈরতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় দায়িত্ব দিয়েছেন। তখন আপসহীন নেতৃত্ব জনগণের স্বার্থ রক্ষার জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য উনি রাস্তায় নেমেছেন, আপনাদের সাথে রাস্তায় নেমেছেন। এবং এই যে রাস্তায় নেমেছে, এই রাস্তা থেকে উনি আজ কোনদিন উঠে আসেন, মৃত্যু পর্যন্ত আমৃত্যু উনি রাস্তায় থেকে জনগণের জন্য লড়াই করেছেন, নিজের জীবনের বিনিময়ে লড়াই করেছেন। 6 বছর জেলে থেকেছেন, একটি কক্ষে থেকেছেন, পুরনো কক্ষ, যে কক্ষতে ইঁদুর দৌড়াদৌড়ি করেছে, ছেলে পোকা ফেলেছে, পোকামাকড় ছেড়েছে, ওইরকম একটি কক্ষে 6 বছর উনি কাটিয়েছে। তারপরও আপোষ করে ওই এরশাদের সঙ্গে আপনাদের মনে আছে, আপসহীন নেত্রী শুরু থেকে শেষ পর্যন্ত, এরশাদের পতন পর্যন্ত 1 ঘন্টার জন্য, একদিনের জন্য, 1 মুহূর্তের জন্য আপোষ করে। আমরা দেখেছি স্বৈরাচারী শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার সাথে আরো রাজনৈতিক দল, কোন রাজনৈতিক দল আপনারা বুঝতেছেন তো, আমি কাকে বলতেছি, ওরা একসাথে সাথে নির্বাচন করেনি, মনে আছে? ওরা যারা গণতন্ত্রের কথা বলে, ওরা একসাথে সাথে নির্বাচনে দিয়ে একসাথে বৈধতা দিয়েছে, তখন বৈধতা দিয়েছে। একমাত্র একজন ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত 1 ঘন্টার জন্য আপোষ করে নাই। অনেক কষ্ট সহ্য করেছে, পুলিশের নির্যাতন সহ্য করেছে, কিন্তু আপোষ করে না। এই নেত্রী আবারও 1/11 কথা মনে আছে, 1/11 সামরিক শাসিত আরেকটি সরকার যখন এসেছে, তখনও প্রতিবাদ করেছে, জেলে গেছে। জেলের ভিতরে বেগম খালেদা জিয়াকে প্রস্তাব দেওয়া হয়েছে, উনি যদি চাই আগামী নির্বাচনে অংশগ্রহণ করে ক্ষমতা দিতে পারেন, চাইবে। উনি যে প্রস্তাব, যে সামরিক কর্মকর্তা নিয়ে গেছেন, তাকে রুম থেকে বের করে দিয়েছেন। উনি বলছেন বিএনপি শুধুমাত্র ক্ষমতায় আসতে পারে নির্বাচনের মাধ্যমে, এর বাইরে নির্বাচনে সরকারে যাওয়ার আমার কোন ইচ্ছা নাই। বাংলাদেশের মানুষ যদি আমাকে নির্বাচিত করে, আমি ক্ষমতা নেব, এর বাইরে আমি ক্ষমতা নেওয়ার আমার কোন ইচ্ছা নাই। তখন আপনারা দেখেছেন ওই দলগুলি আবার ফ্যাসিস্ট সরকার তো ওর কাজের উপর চলে আবার ক্ষমতা নিল। আরো দলগুলো 1/11 গান গাইতে, মনে আছে আপনাদের? 1/11 পক্ষে গান গাইতে, কিন্তু ওই আবারও একজন নেত্রী 1 ঘন্টার জন্য, 1 মিনিটের জন্য, 1 দিনের জন্য আপোষ করে বিরোধিতা করেছে, জেলে ছিল শেষ পর্যন্ত, তাও আপোষ করে। এর পরবর্তীতে এই ফ্যাসিস্ট সরকারের 15-16 বছরে 1 দিনের জন্য আপোষ করে নেয়। 6 বছর জেলে কাটিয়েছে। যখন বাইরে ছিল তখনও জেলের মতোই থেকেছে, প্রতিনিয়ত নির্যাতিত হয়েছে, কিন্তু আপোষ করে। গণতন্ত্রের জন্য কোন আপোষ করে না। আপনাদের মালিকানার জন্য উনি যুদ্ধ করেছেন, দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য।
নির্বাচনের মাধ্যমে তাদের নির্বাচিত সরকার গঠন করার জন্য, সংসদ গঠন করার জন্য যেই সরকার যেই সংসদ জনগণের কাছে দায়বদ্ধ হবে, জবাব দিয়ে হবে। তিনি মৃত্যু পর্যন্ত এই সংগ্রাম চালিয়েছেন। 40 বছরের তার রাজনৈতিক জীবনে মাত্র 10 বছর ক্ষমতায় ছিলেন, আর বাকি 30 বছর উনি আন্দোলন করেছেন। রাস্তায় ছিলেন, জেলে ছিলেন, নিপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। বাংলাদেশের মানুষের অধিকার পক্ষে সেখান থেকে একটু সরে দাঁড়াবে। এই নেত্রী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে কোনদিন সমঝোতা করে নাই। আধিপত্যবাদের বিরুদ্ধে পরিষ্কার অবস্থান নিয়েছেন, জিয়া রহমান সাহেব যেরকম নিয়েছিলেন। এর জন্য ওনাকে অনেক মূল্য দিতে হয়েছে, কিন্তু এক মুহূর্তের জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আধিপত্যবাদের বিরুদ্ধে তার অবস্থান থেকে এক বিন্দু উনি নয়। আপনারা চিন্তা করেন, একটি জানাজা, একটি জানাজা বিশ্বে এত বড় জানাজা করে তো কেউ দেখে না, সারা বিশ্বে দেখে না। ওইখানে ওই জানাজার উপস্থিতি নিয়ে কেউ বলে 1 কোটি, কেউ বলে 2 কোটি বলতেছিল। আসলে এটা সঠিকভাবে কেউ বলতে পারতেছিল। তখন যে টেলিফোন কোম্পানিগুলো আছে না, আমাদের বাঙালি, গ্রামীণ এগুলো আছে না, এরা সবাই ওখানে কতগুলো সিম, টেলিফোনে তো সিম থাকে না, সিম তো সবাই ছিল, ওই সিম কতগুলো ছিল ওরা বাইক করছে। 1,17,00,000 সিম ছিল মানিকবিয়া মিলিয়েতে, 1,17,00,000, অর্থাৎ ওইখানে 1,17,00,000 লোক উপস্থিত। সারা বাংলাদেশে সবাই তো আমার যার যার জায়গা থেকে গায়েবী জানাজা করতেছে, দোয়া করতেছে। এমনকি ওই মেট্রো রেল, ওই যে উপর দিয়ে যে রেলগুলো চলে ঢাকায়, ওখানে জানাজার সময় ওই মেট্রো রেল, তারপরে ওরা বলছে জানাজার সময় হয়ে গেছে, বেগম খালেদা জিয়ার জানাজার সময় হয়ে গেছে, মেট্রো রেল দাঁড় করেছে, সবাই রেল থেকে বাইরে হয়ে দাঁড়াইয়া লাইন ধরে জানাজা করছে। এটা কি বিশ্বাস করা যায়? কোন নেতা কি এই সম্মান পেতে পারে? আয়াতুল্লাহ খোমেনির জানাজায় অনেক বড় হয়েছে বিশ্বে, আয়াতুল্লাহ খোমেনি ইরানে অনেক বড়, কিন্তু তার চেয়ে আরো বহুগুণ বড় হয়েছে বেগম খালেদা জিয়া। বিশ্বে এত বড় জানাজা হয় না। তাহলে প্রশ্ন জাগে, কেন মানুষ এই নেত্রীর জন্য, এই নেত্রীর জন্য কেন মানুষ এইভাবে সম্মান দেখাতে গেল? এটা বিশাল ব্যাপার। এই যে মানুষের পুঞ্জীভূত ভালোবাসা, তার জন্য একটু 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 করে তা মানুষের মনে জমেছে এই গত 14, 15, 20, 30 বছর। কারণ তার সততা, তার আকর্ষণীয়তা, দেশপ্রেম, স্বাধীনতা সার্বভৌমত্ব আর সাধারণ মানুষের জন্য তাদের ভালোবাসা, এটা মানুষ অনুধাবন করতে পেরেছে। এবং এই ভালোবাসাটা একদিনে হয় নাই, পুঞ্জীভূত ক্রমান্বয়ে হয়েছে। তার বহিঃপ্রকাশ ঘটেছে ওই জানাজার মধ্যে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের জানাজা অনেক বড় হয়েছিল, তখন তো লোকসংখ্যা কম ছিল। এই যে মানুষের ভালোবাসা সবচেয়ে অবাক কাণ্ড, কারণ আপনারা হয়তো অনেকে ছিলেন, আমিও ছিলাম। এই যে কোটি কোটি মানুষ যেখানে আসছে, একটা শব্দ নাই, একটা শব্দ নাই, কোন উচ্ছৃঙ্খলতা নাই, কোন বিশৃঙ্খলতা নাই। মানুষজন ধৈর্য ধরে, কোটি কোটি মানুষ ধৈর্য ধরে দাঁড়িয়ে আছে। ওই লাশ হাতে পার্লামেন্ট থেকে, এখান থেকে ধরেন সদরঘাট মোড় আর কি, এতটুকু জায়গা পার্লামেন্ট থেকে, আমি তো গ্যারান্টি ছিলাম, এতটুকু জায়গায় 1.5 ঘন্টা লাগছে এই জায়গাটা। কিন্তু মানুষ ধৈর্য হারায় নাই, উচ্ছৃঙ্খল হয় নাই, বিশৃঙ্খলা করে নাই।
কোটি কোটি মানুষ দাঁড়িয়ে আছে, অপেক্ষা করতেছে সম্মান দেখানোর জন্য, জানাজার নামাজ পড়ার জন্য। এই যে একটা মানুষ উপহার আমাদের দিয়ে গেছে, বেগম খালেদা জিয়া এই যে উপহারটা দিয়ে গেছে, বাংলাদেশের মানুষকে শিখিয়েছে যদি আপনি ত্যাগ স্বীকার করতে পারেন, যদি আপনি মানুষের জন্য আপোষহীন হতে পারেন, যদি মানুষের মালিকানার জন্য যুদ্ধ করতে পারেন, যদি আপনার দেশপ্রেম থাকে, মানুষ আপনার যুদ্ধ থাকে। আপনি যদি মানুষের পক্ষে থাকেন, মানুষ আপনার পক্ষে থাকে। এই যে বেগম জিয়ার এই উপহার, যে ওনার বিরুদ্ধে আপনারা জানেন, ওনার বিরুদ্ধে বিষোদগার যে করেছে, ওনাকে যেভাবে আক্রমণ করেছে অন্য রাজনীতিবিদ, আপনারা তো বুঝতেছেন, ফ্যাসিস্টেরা ওনাকে নাম ধরে, ওনার পরিবারের নাম ধরে যেভাবে অপমান করেছে, বেগম খালেদা জিয়ার কোনো কথার উত্তর দেয় নাই। মনে আছে আপনাদের, দেখছেন কোনোদিন? কোনো কথার উত্তর দেয় নাই। কারণ উনি বলছেন রাজনীতিতে সৃজনশীলতা থাকতে হবে, রাজনীতিতে সহনশীলতা থাকতে হবে, রাজনীতিতে একে অপরের প্রতি সম্মান দেখাতে হবে। এখন আরেকজন যদি আমাকে সম্মান না দেখায়, আমি কি তার লেভেলে তার কাছে নিচে নেমে যাবো? উনি নামেন না, উনি কোনদিন প্রতিবাদও করেন এবং সবকিছু মধ্যে থেকে চেনে। তাই বেগম খালেদা জিয়া আজকে বিএনপি নেতা নেন, বেগম খালেদা জিয়া সারা বাংলাদেশের মানুষের নেতা হয়ে গেছে, বেগম খালেদা জিয়া বিশ্ব নেতা হয়ে গেছে। দেখেছেন বিশ্বের সব বড় বড় নেতারা দেখছেন কোনদিন বাংলাদেশে? ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, যত রাষ্ট্র আছে সব বড় বড় নেতারা আসছে তাকে রহমানের সাথে দেখা করতে। আমি ওই সময় উপস্থিত ছিলাম, তার ছেলে সব নেতার সাথে দেখা করতে। এই যে কত বড় সম্মান দেশের মধ্যে দেখান, সারা বিশ্বের মধ্যে দেখান, এটা তো বাংলাদেশের জন্য একটা উপহার না আমাদের জন্য। আমাদেরকে এটা, এই উপহার আমাদেরকে ধারণ করতে হবে, মানতে হবে, চলতে হবে। আমাদেরকে সহনশীল রাজনীতি শিখতে হবে। উচ্ছৃঙ্খল, বিশৃঙ্খল, মবক্রেসি এগুলো দিয়ে বাংলাদেশ চলবে। বাংলাদেশের মানুষের মনের জগতে পরিবর্তন হয়েছে, আমাদের রাজনীতিতেও পরিবর্তন করতে হবে। মানুষের প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করতে হবে। রাজনীতি মানে আর ক্ষমতা না, রাজনীতি হচ্ছে এখন সেবা করা। রাজনীতিতে ক্ষমতা থাকবে না। আপনারা দেখছেন তারেক রহমান সাহেব যে ওনার জন্য একটা উঁচা চেয়ার দিয়েছিল কথার জন্য ঢাকার মিটিং এ, উঁচা চেয়ার, উনি বলছেন উঁচা চেয়ার সরাও, তোমরা যে ওরকম প্লাস্টিক চেয়ারে বসতে, আমাদের একটা প্লাস্টিক চেয়ার। উনি বাসে করে গেছে, গাড়িতে বড় জিপে চড়ে মাথা বড় করে করেন, উনি বাসে কেটে গেছে। ওই বাসে আমি ছিলাম এবং যখন ট্রাফিক লাইটে লাল বাতি জ্বলছে, বাসের ড্রাইভারটা মনে করছে কোটি কোটি লোক দুদিকে দাঁড়িয়ে আছে, আমরা তো আকাশে ভাসতেছি বোধহয়। ও ট্রাফিক লাইট লাল লাইট মানতে চায় না, ট্রাফিক লাইট। সিকিউরিটিরা বলছেন এই দাঁড়িয়েও না, দাঁড়িয়ে তো ওনার সিকিউরিটি, ওনার নিরাপত্তা প্রবলেম হতে পারে না। তারেক সাহেব বলছে লাল লাইট জ্বলছে, গাড়িটা থামাই দেয়। আমি যদি আইন না মানি, তাহলে বাংলাদেশের মানুষ কেন আইন মানে? কেন আইন মানে? আমি আর মেন মানব না, কিন্তু আমি মানুষকে বলছি আপনি আইন মানেন, এটা হবে? অনেক বড় একটা মেসেজ। রাজনীতিতে এরকম কোনোদিন হয়নি বাংলাদেশে, কোনোদিন হয়নি। আমি তো 2 দিন ওই বাসে করে ওনার সাথে ছিলাম, যতগুলো লাল বাতি জ্বলছে সবগুলোতে গাড়ি দাঁড়িয়ে সবগুলো, এবং গাড়ির স্পিড ওখানে যা লেখা আছে অতটুকু স্পিড। জানা যাচ্ছে তো 6% কিনা আমি জানি না,
এইরকম একটা কোটি কোটি মানুষের জানাজা যখন তারেক রহমান সাহেবকে বলা হইল কিছু বলতে, কোটি মানুষ দাঁড়িয়ে আছে, রাজনীতিবিদরা তো মাইক পাইলে রাজ্য ছাড়ে না। আমাদের অভ্যাস মাইক পাইলে আমরা কথা বলতেই আছি, কার সুবিধা অসুবিধা আমরা দেখি না, তাই না? তারেক রহমান সাহেব 1 কোটি মানুষের সামনে যখন মাইক দিচ্ছে, উনি কি বলছে? দুইটা কথা কেন বলছে, আমার মা যদি আপনাদের মনে কষ্ট দিয়ে থাকে আপনারা মাফ করে দিবেন। আরেকটা কথা বলছে, আমরা মুসলমানরা যা বললি, আমার ওনার কাছে যদি আপনাদের কিছু পাওনা থাকে আপনারা বলেন, আমি দিয়ে দেবো। এই দুটার কথা বলে দিলেন, কেউ বিশ্বাস করে না। আমাদের দেশে যখন জানাজা হয়, রাজনীতিবিদ মৃত্যু হলে কত বক্তৃতা হয় না? হ্যাঁ, এই তারেক রহমানকে দুটার কথা বলে চলে গেছে, সবাই তো অবাক হয়ে দাঁড়িয়ে গেছে। এইটা দেশের পরিবর্তন করতে হলে আমি পরিবর্তন হতে হবে, আমাকে সংযত হতে হবে, আমাকে সহনশীল হতে হবে, আমাকে আরেকজনের প্রতি সম্মান দেখাতে হবে। দেশে শান্তি চাইলে আমাকেও শান্তিতে বিশ্বাস করতে হবে। তাই বেগম জিয়া যে উপহার দিয়ে গেছে, তারেক রহমান সাহেব শুধু এটা রক্ষা করবে, এটা আমাদেরকে রক্ষা করতে হবে না? আমরা সবাই রক্ষা করতে হবে না? আমাদেরকে ওইভাবে চলতে হবে, যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনার প্রতি আমরা সম্মান দেখাতে চাই, আমাদের ভালোবাসা দেখাতে চাই, আমাদেরকে ওই পথে চলতে হবে। উনি যেরকম গালি খেয়েও কোনো উত্তর দেয় নাই, কিন্তু ওনার কাজ উনি করে গেছে। আজকে যারা গালি দিচ্ছে তারা কোথায়, আর বেগম জিয়া কোথায়? যারা গালি দিচ্ছে ওরা কোথায়, আর বেগম খালেদা জিয়া কোথায়? কত উপরে উঠে গেছে, এই বিদায় দিয়ে গেছে, কত উপরে উঠে বিদায় দিচ্ছে না? আমাদেরকে এই নেত্রী যে উপহার দিয়ে গেছে, আমাদের সকলকে ধারণ করতে হবে আগামী দিনে। এবং তারেক রহমান সাহেব, আমি আনন্দিত, উনি শুধু ধারণ করছেন না, উনি ওইভাবে চলছেন এবং ওইভাবে বলছেন, এবং ওইভাবে বাংলাদেশের মানুষের আগামী বাংলাদেশ গড়ার জন্য কি কি করবে পরিষ্কার ভাবে বলে দিচ্ছে। এই মহিলাদের ফ্যামিলি কার্ড, আপনাদের তো সবাই এখানে নিশ্চয়ই সবাই বিবাহিত না? সবাই বিবাহিত, কেউ কেউ হয়তো বিয়ে করবে। উনি কি বলেছেন? যেই মহিলা ঘরে সব কাজ করে, সকাল থেকে ঘুম থেকে উঠে পরিবারের সবার জন্য খাওয়া তৈরি করে, ঘর পরিষ্কার করে, ছেলে মেয়েদের স্কুলে পাঠায়, আবার রাত্রে রান্না করে, সবাই ঘুমে পড়ায়, এই মহিলা তাকে ঘুমাইতে যায়। এই মহিলার কোনো বেতন আছে? আমাদের তো সকলের বেতন আছে, আপনাদের বেতন আছে না? এই মহিলার কত সারাদিন কাজ করলো, ওরে কেউ বেতন দেয়? কেউ বেতন দেয় না। তারেক রহমান সাহেব বলছে, আমি এই জন্য ফ্যামিলি কার্ড করেছি, রাষ্ট্র তাকে বেতন দেবে 2500 টাকা পর্যন্ত প্রত্যেকের ফ্যামিলির যিনি মহিলা কর্তৃ প্রত্যেক মাসে 2500 টাকা উনি পাবেন রাষ্ট্রের পক্ষ থেকে, ওনার বেতন। এই টাকা কিন্তু আপনাদের না, এই টাকা ওনার, এটা মনে রাখেন, এটা আবার চাইেন না আপনারা। এই টাকা দেওয়া হচ্ছে যাকে কেউ বেতন দেয় না, যাকে কেউ মূল্যায়ন করে না, তাকে দিচ্ছে তার ক্ষমতা বাড়ার জন্য, তার মনোবল বাড়ার জন্য, তার আর্থিক ক্ষমতা বাড়ার জন্য এই টাকাটা দিচ্ছে। তার মানে মানবিক দিক চিন্তা, রাষ্ট্র চালাতে গেলে মানবিক হতে হবে। এই মহিলাদেরকে কেউ দেখে না, কিন্তু তার থেকে সব আদায় করে, আমিও করি, আপনারাও করেন, তাই না? তাহলে উনি চিন্তা করছেন না, আমাদেরকে এই মহিলাকে মূল্যায়ন করতে হবে, এই মহিলাকে ক্ষমতায়ন করতে হবে, এর পকেটে টাকা দিতে হবে, যে কাছে নিয়ে খরচ করবে, তার জামাইরে দেবে না, ছেলেরে দেবে না, মেয়েরে দেবে না, ইচ্ছা হলে দেবে, তার ইচ্ছা, কিন্তু তার ইচ্ছাই চলবে এই টাকা। এই বিরাট একটা অবদান। তারপর কৃষকের কার্ড, তাদের কার্ড দেওয়া হবে, বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সকলের জন্য। তাহলে ওখানে তো আমাদের 2-4-5 হাজার টাকা বেঁচে যায় না, ওইটা তো এটা আমার পকেটে থেকে গেল। আমাদের জীবনযাত্রার মানটা তো বেড়ে যাবে, তাই না?
এটা হচ্ছে মানবিক বাংলাদেশের কথা যে তারেক রহমান সাহেব বলেন যে আমাদের মানবিক বাংলাদেশ করতে হবে। আমাদের রাজনীতিকে খালি গণতন্ত্র বললে তো হবে না, অর্থনীতিতে গণতন্ত্র থাকতে হবে, অর্থনীতি সকলের জন্য হতে হবে, অর্থনীতিতে সকলে অংশগ্রহণ করতে হবে, অর্থনীতির সুফল সকলকে পাইতে হবে। খালি কিছু লোক উপর থেকে অর্থনীতির সুফল পাইল আর কেউ পাইল না, এটা আগামী বাংলাদেশের হবে। অর্থনীতির সুফল সকলের কাছে পৌঁছতে হবে। অনেক বড় কল্পনা আপনাদের সকলকে মিলে এটা করতে, উনি তো একা করতে পারবেন, সরকার একা করতে পারবে না। আপনাদের মনে আছে জিয়া রহমান সাহেব যখন খাল কাটতে যেত গ্রামে, হ্যাঁ, সমস্ত গ্রামের মানুষ চলে আসতো না খাল কাটার জন্য। উনি কি কাউকে বেতন দিচ্ছে না টাকা দিচ্ছে? কেন আসতো? দেশ করার জন্য। এটা খালটা কাটলে পানিটা নিষ্কাশন হবে, খাল দিয়ে নৌকা চলবে, এই খাল থেকে পানি আপনার সেচের ব্যবস্থা হবে, জমিতে পানি দিতে পারবে, এই খালে মাছের চাষ হবে, তাহলে গ্রামের মানুষ সবাই লাভবান। উনি বলছেন বাংলাদেশে 1800 কিলোমিটার খাল আমরা খপর করব, আমরা 25 কোটি গাছ লাগাবো, 25 কোটি। যাদের বাড়ির সামনে যত গাছ পড়েছে তারা দেখাশোনা করবে, তারাও লাভবান হবে, কিন্তু ছায়া হবে, পরিবেশ ভালো হবে, মানুষ লাভবান হবে। এটা তো সম্ভব, প্রত্যেকটা কাজ সম্ভব। সুতরাং অর্থনীতি আগের মতো হবে না, অর্থনীতি গণতন্ত্রের মধ্যে। আমি এই কথাগুলো এই জন্য বলতেছি আপনাদেরকে, সরকার একা সব কিছু করতে পারবে না। আপনাদের পার্টনারশিপ হচ্ছে জনগণের সাথে পার্টনারশিপ করলে এটা করতে পারবে। জিয়া রহমান সাহেবের সময় যখন সবাই আগে আসছিল, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের নাগরিক ভূমিকা পালন করবেন আগামী দিনে ইনশাআল্লাহ। আপনারা নাগরিক ভূমিকা পালন করবেন, আপনারা অংশগ্রহণ করবেন, তাইলে সরকার সফল হবে ইনশাআল্লাহ। আমি আর কোনো বক্তব্য দীর্ঘায়িত করবো না, প্রায় সন্ধ্যা হয়ে আসছে। আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি নেত্রীর জন্য। আপনারা অনেকে কাজ ছেড়ে এখানে চলে আসছে, এটা অনেক বড়, ওনার জন্য একটা বড় সম্মান। ওনার জন্য আপনারা এই কাজটা করছেন, এখানে উপস্থিত হয়েছেন। আগামী যে বাংলাদেশ বেগম খালেদা জিয়ার স্বপ্ন দেখেছিল, তারেক রহমান যেই ওনার হাত থেকে গণতন্ত্রের চাবিটা নিয়ে আগায় যাচ্ছে জনগণের জন্য, আমরা সকলে মিলে ওনাকে সমর্থন করব। আমরা ওনাকে সমর্থন করবো আগামী বাংলাদেশ গড়ার জন্য। আমরা গর্বিত জাতি হিসেবে দেখতে চাই, আমরা কারো দাবিদার হতে চাই না। স্বাধীনতা সার্বভৌমতা রক্ষা করবো, কোনো কেউ আমরা অন্যের কোনো কথাই বাংলাদেশ চলবে না, বাংলাদেশের মানুষ বাংলাদেশ চালাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ আমরা সবাই মিলে করবো। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মনোযোগ পরিচালনা করবেন স্যার মনোজাত স্যার, মাল মসজিদের স্যার মনোজাত স্যার, সম্মানিত প্রতিষ্ঠানের আপনারা একটু মনোযোগের জন্য বসুন। اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على حبيبه الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. مولاي كريم أحكم الحاكمين আজকে আল্লাহ জানেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসালাস এক কথায় যতগুলো ভালো ভালো কথা বলা হয়েছে, যত ভালো আমল হয়েছে, আল্লাহ আজকে যারা এই আয়োজন করেছে প্রত্যেকের পক্ষ থেকে তোমার শাহী দরবারে কবুল করো। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দিন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনের গুনাহ মাফ করে দিন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের গুনাহ মাফ করে দিন, আর ভারত রহমান খুকুর জীবনের গুনাহ মাফ করে দিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই চট্টগ্রামের একজন প্রাণপ্রিয় নেতা জনাব আলহাজ আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব, যিনি এতক্ষণ পর্যন্ত আল্লাহ কথাগুলো বললেন, আল্লাহ ওনার আব্বা আম্মা সহ আমাদের সকলের মুরব্বীরা এবং এই স্বাধীন বাংলাদেশের জন্য যারা রক্ত দিয়েছেন ওই সমস্ত শহীদদের রোহের মাঝে সওয়াব পৌঁছে দিন। সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করো। আল্লাহ বেগম খালেদা জিয়ার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ ওনার জীবনের জানা অজানা গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ আল্লাহ উনি যে স্বপ্ন দেখেছেন, কষ্ট করেছেন, আপসহীন ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ধৈর্য নিয়ে ধরেছেন, আল্লাহ এটা যেন এই নেতা কর্মীরা যারা আজকে এখানে এসেছেন সবার ভিতরে যেন এরকম দেশপ্রেম থাকে, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। আল্লাহ পাক রব্বুল তারেক রহমান সাহেবের হায়াতে বরকত দান করুন। সুন্দর নেতৃত্ব, দেশ উন্নতির পথে যায় সেভাবে উনি কাজ করার তৌফিক দান করুন। বিশেষ করে আমাদের এই এলাকারই আল্লাহ পাক আলহাজ আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব, ওনার খেদমতকে তুমি কবুল করুন। আমাদের মশিউল আলম স্বপন ভাই সহ শাহাদ ইকবাল সহ যারা যারা এখানে নেতৃবৃন্দ উপস্থিত আছেন, প্রত্যেককে আন্তরিকতা নিয়ে দেশ গড়ার, সমাজ গড়ার, আপন আপন জায়গায় খেদমত করার তৌফিক দান করুন। وصلى الله تعالى على النبي الأمين وآله وأصحابه أجمعين بحق لا إله إلا الله محمد رسول الله.